ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের নবম লেকচার। আমরা চ্যাপ্টার 5 কন্টিনিউ করছিলাম, ডিজাইনিং কম্বিনেশনাল সিস্টেমস। আমরা ডিকোডার সম্পর্কে দেখেছি। তো এখন আমরা দেখি কিভাবে কয়েকটি 2 to 4 ডিকোডার, 5টি 2 to 4 ডিকোডারকে ইউজ করে আমরা একটি 4 to 16 ডিকোডার তৈরি করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি 2 to 4 ডিকোডার আছে এখানে, এবং প্রত্যেকটির আউটপুট একসাথে করলে 0 থেকে 3, 4 থেকে 7, 8 থেকে 11, 12 থেকে 15, তার মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত ডিকোডার আউটপুট আমরা পাচ্ছি। তো একটা 4 to 16 ডিকোডারের ক্ষেত্রেও এরকম হবে। চারটে ইনপুট থাকবে, এ, বি, সি এবং ডি, এবং এখানে আউটপুট থাকবে 0 থেকে 0, 1 এভাবে 15 পর্যন্ত। তার মানে 16টা আউটপুট এবং 4টা ইনপুট। তো আমাদের রয়েছে 2 to 4 ডিকোডার। তো আমরা হচ্ছে 4টা 2 to 4 ডিকোডার এভাবে রাখলাম, এবং প্রত্যেকটার ইনপুটকে সি এবং ডি এর সাথে কানেক্ট করলাম, এবং তার মানে হচ্ছে এবিসিডি, সি এবং ডি হচ্ছে আপনার লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এ এবং বি, এই দুই বিটকে আমরা ইউজ করব আরেকটা ডিকোডার ইনপুট হিসেবে। প্রথম ডিকোডার এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এনেবল ডিকোডার বলতে পারেন। এই এনেবল ডিকোডারটার কাজ হচ্ছে এ এবং বি এর উপর বেস করে এই 4টা ডিকোডার যে কোনো একটিকে এনেবল করা। তো ধরুন আমাদের আমাদের ইনপুট হচ্ছে ধরুন 0 থেকে 3 এর মধ্যে, 0 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা ইনপুট। তার মানে হচ্ছে ধরুন 1 হলে 0 0 0 1। তো 0 0 0 1 তার মানে হচ্ছে এ বি সি ডি। এ বি হচ্ছে 0 0 এবং সি ডি হচ্ছে 0 1। তো এ বি যদি 0 0 হয়, 0 0 এ বি যদি হয়, তাহলে এখানে আমাদের প্রথম আউটপুট লাইনটা মানে 0 আউটপুট লাইনটা অ্যাক্টিভেটেড হবে, এবং সেটা ড্রাইভ করতেছে আপনার প্রথম ডিকোডারটাকে সে অ্যাক্টিভেট করতেছে। তার মানে অন্য সব ডিকোডার থাকবে ডিঅ্যাক্টিভেটেড। প্রথম ডিকোডারটা এনেবল হলো, এবং 0 1 সি এবং ডি, এখানে 0 এবং 1, এই 0 1 সিলেক্ট করবে এই নাম্বার 1 আউটপুটটাকে। তার মানে এই 16টা লাইনের মধ্যে এক নাম্বার 1 ইন্ডেক্স যেই আউটপুট লাইনটা, সেটি আসলে সিলেক্টেড হলো। তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এই 5টা ডিকোডার দিয়ে 4 to 16 ডিকোডারটা ইমপ্লিমেন্ট করতে পারছি খুব ইজিলি। এরপরে আসুন আমরা আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে কিভাবে ডিকোডার ইউজ করে ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়। ফাংশন ইমপ্লিমেন্টেশন, এবং ফাংশনটা হতে হবে ধরুন আমাদের 3টা ভেরিয়েবল একটা ফাংশন আছে, এবং ফাংশনটা হতে হবে সাম অফ মিনটার্ম নাম্বার ফরম্যাটে। তো 3টা ভেরিয়েবল যদি থাকে, তাহলে আমাদের মিনটার্ম কয়টা হতে পারে? কিউব হচ্ছে 8টা মিনটার্ম হতে পারে, মানে 0 থেকে 7। তো ধরুন আমাদের ফাংশনটা হচ্ছে এরকম একটা সাম অফ মিনটার্ম ফরম্যাট। এই ফাংশনটাকে খুব ইজিলি আপনার একটা ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব। একটা ডিকোডার আপনার ধরুন
3 to 8 ডিকোডার। ABC এবং এগুলো হচ্ছে আউটপুট। এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তার মানে দাঁড়াচ্ছে কি যে এই এবিসি ভ্যালুর উপর বেস করে প্রত্যেকটা আউটপুট লাইন একটা মিন টার্ম হিসেবে কাজ করছে। নাম্বার 0 যেটা, নাম্বার 0 অ্যাকচুয়ালি মিন করে 0 0 0, তার মানে হচ্ছে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। তো এই কম্বিনেশনটা আমরা পাচ্ছি এই নাম্বার 0 আউটপুট লাইন থেকে। নাম্বার 1 আউটপুট লাইনটা হচ্ছে 0 0 0 0 0 1, তার মানে হচ্ছে এ প্রাইম, বি প্রাইম, সি। এভাবে সবগুলো মিন টার্ম আমরা এখানে পাচ্ছি। তো মিন টার্ম নাম্বার মানে প্রত্যেকটা আউটপুট লাইনের যে নাম্বার সেটা অ্যাকচুয়ালি একটা মিন টার্ম নাম্বার হিসেবে কাজ করছে। তো এখন আপনার এই আমাদের যে ফাংশন এফটা, এটা ইমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে? আমাদের এই মিন টার্ম এখানে যে কয়টা আছে সেই কয়টা যখন মানে আমরা ইনপুটে পাবো তখনই ফাংশনটা 1 হবে। তার মানে দাঁড়াচ্ছে যে f ইকুয়াল টু 1 যখন এই যে কোনো একটা মিন টার্ম আমরা ইনপুটে পাবো, তাই তো? তো এখন কথা হচ্ছে যে আমরা ওই মিন টার্মগুলোকে যদি বের করি 0 1 2 3 4 5 6 7, তো তার মানে হচ্ছে এই ফাংশনটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। এই 5টা লাইন, এই 5টা লাইনকে আমরা যদি অর করে দিই, একটা অর গেট, একটা এক্সটার্নাল গেট অর গেট ইউজ করি, তাহলে এই অর গেটটার আউটপুটটাই হবে কিন্তু আমাদের এই ফাংশন এফ। কারণ আমাদের ফাংশন এফ মানে হচ্ছে এই মিন টার্ম min_0 or min_2 or min_3 or min_5 or min_7, এই 5টা মিন টার্ম মিলে আমাদের এই ফাংশনটা তৈরি হচ্ছে। সুতরাং আমরা যদি একটা অর গেট ইউজ করি একটা ডিকোডারের এই করেসপন্ডিং আউটপুট লাইনগুলোর সাথে, তাহলে আমরা এই ফাংশন এফটা পাচ্ছি। তো আমরা এখানে দেখলাম একটি 3x8 ডিকোডার ইউজ করে কিভাবে একটি ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়। তো এখানে যে 3 to 8 ডিকোডারটি আমরা দেখেছি এটি আসলে অ্যাক্টিভ হাই। তো আমাদের যদি অ্যাক্টিভ লো ডিকোডার থাকে সেক্ষেত্রে কী হবে সেটা এখন দেখি। ধরুন একই ফাংশন 0 2 3 5 7, এই ফাংশনটি আবার আমরা লিখি। এখন আমাদের ডিকোডারটি 3 into 8, এটা হবে এখন অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে হচ্ছে আউটপুট গুলোতে আমাদের এখানে বাবল দেখা যাবে। এবং ইনপুট এখানে আগের মতোই এ বি সি। তো আগের অ্যাক্টিভ হাই ডিকোডারের ক্ষেত্রে দেখুন এখানে কোনো বাবল নেই এবং আমরা খুব সহজেই একটি অর গেট, এক্সটার্নাল অর গেট ইউজ করে আমরা ফাংশনটা ইমপ্লিমেন্ট করলাম। কারণ এখানে প্রত্যেকটা আউটপুট 1 আউটপুট দেখায় যখন হচ্ছে আমরা করেসপন্ডিং ইনপুট কম্বিনেশনটা পাই। কিন্তু এখানে কিন্তু উল্টো, এখানে
আউটপুট কিন্তু 0 থাকবে। তো 0 যদি আউটপুট দেখায় তার মানে হচ্ছে যে ধরুন এখানে প্রত্যেকটি মিন টার্ম নাম্বারের ক্ষেত্রে যেমন ধরুন 0 যদি আসে তার মানে 0 নাম্বার আউটপুটটি এখানে 0 নাম্বার আউটপুট যেটা হচ্ছে এটা এখানে 0 থাকবে, বাকি সব কিছু 1 থাকবে। তো একইভাবে আমরা এই 0 1 2 3 4 5 6 নাম্বারগুলো লিখে নিলাম। 0 2 3 5 7 এই 5টিকে আমরা আবার একইভাবে কানেক্ট করব, কিন্তু এখন আমরা কি গেট ইউজ করব। তো আগে আমরা অর গেট ইউজ করেছি। এখানে আমরা যদি আবার ইনভার্ট করে নেই, ধরুন এখানে প্রত্যেকটি পয়েন্টে ধরুন আমরা বাবল দিয়ে ইনভার্ট করে নিলাম। তার মানে হচ্ছে এখানে বাবল এবং এখানে বাবল দুইটি বাবল একসাথে ক্যান্সেল আউট করে 1 হয়ে যাচ্ছে, এবং আগের মতোই আমরা একটি অর গেট ইউজ করতে পারি এখানে। তো এটা হচ্ছে একটা ওয়ে যখন আমাদের অ্যাক্টিভ লো ডিকোডার থাকবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গেটটি আমরা এখানে ইউজ করলাম, তার মানে হচ্ছে এরকম একটি গেট, 2 ইনপুট। এই গেটটিকে আমরা আসলে কি বলি? এই গেটটি আসলে হচ্ছে অল্টারনেটিভ নোটেশন অফ দ্য NAND গেট। তার মানে এটি আসলে ইকুইভ্যালেন্ট টু আমাদের এই NAND গেট। তার মানে এই যে গেটটা আমরা এখানে ইউজ করছি এটার বদলে এখন আমরা এটার বদলে আবার এখানে যাই, এরকম ভাবে আমাদের একটি NAND গেট বসিয়ে দিতে হবে। তো এই হচ্ছে যখন আমাদের অ্যাক্টিভ লো ডিকোডার ইউজ করতে হয়, তখন আমাদের এক্সটার্নাল গেট হিসেবে NAND গেট ইউজ করতে হয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জানতে পারলাম যখন অ্যাক্টিভ হাই ডিকোডার তখন ইউজ করতে হবে OR গেট, এবং যখন অ্যাক্টিভ লো তখন ইউজ করতে হবে NAND গেট। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এই যে ফাংশনটি আমরা দেখতে পেলাম এখানে, এটা হচ্ছে সামেশন অফ মিন টার্ম নাম্বারস, এবং 5টি মিন টার্ম এখানে দেখতে পাচ্ছি। তো এইটার ইকুইভ্যালেন্ট ম্যাক্স টার্ম কি হবে? এটার ইকুইভ্যালেন্ট ম্যাক্স টার্ম হচ্ছে এইটা, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। সেক্ষেত্রে শুধুমাত্র এটার কমপ্লিমেন্টটা আমরা ইউজ করব, 1 4 এবং 6। এখানে যেহেতু 5টি মিন টার্ম ইউজ করা হয়েছে, বাকি আছে 3টি মিন টার্ম। ওই 3টি মিন টার্মের কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে সেই 3টি মিন টার্মের করেসপন্ডিং ম্যাক্স টার্ম, এবং তাদের প্রোডাক্টই হবে অ্যাকচুয়ালি এই ফাংশনের সমান। তো এটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইউজ করে আমরা দেখাতে পারি যে অ্যাকচুয়ালি ডি মর্গানস থিওরেম থেকে এটা আসে যে সামেশন অফ মিন টার্ম
numbers equivalent to product of maxterm numbers of the product of the complemented maxterm numbers. তো এখন এখানে একটা জিনিস দেখুন যে এই প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম নাম্বারসের ক্ষেত্রে এই ফাংশনটা কিন্তু ছোট, এখানে শুধুমাত্র 1 4 6 মাত্র 3টা ম্যাক্সটার্ম রয়েছে। তার মানে এই 3টা ম্যাক্সটার্মকে ইমপ্লিমেন্ট করলেই কিন্তু আমাদের খুব ইজিলি ফাংশনটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে যেমন ধরুন আমরা একটা ন্যান্ড গেট ইউজ করেছি যেটার ইনপুট হচ্ছে 5, আমরা হচ্ছে 5 ইনপুট ন্যান্ড গেট। তো এটা যদি আমরা এখানে প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম নোটেশন ইউজ করি সেক্ষেত্রে মাত্র 3 ইনপুট অ্যান্ড গেট ইউজ করলেই হবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো সেটা হচ্ছে যে ম্যাক্সটার্ম একটি ডিকোডারের ম্যাক্সটার্ম গুলো বের করার জন্য সেটাকে অ্যাক্টিভ লো হতে হবে। অ্যাক্টিভ লো ডিকোডারের ক্ষেত্রে প্রত্যেকটি আউটপুট ম্যাক্সটার্ম হিসেবে কাজ করে। যেমন আগের এক্সাম্পলে আমরা দেখেছি যে একটা অ্যাক্টিভ হাই ডিকোডার হয় তো প্রত্যেকটি আউটপুট আসলে একটি মিন টার্ম, একেবারে অ্যাক্টিভ লো ডিকোডারের ক্ষেত্রে প্রত্যেকটি আউটপুট হচ্ছে একটি ম্যাক্স টার্ম। সুতরাং আবার আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি। এখানে আমরা ইউজ করেছি 1 4 এবং 6, সুতরাং এই তিনটি আউটপুটই আমাদের দরকার 1 4 এবং 6। এবং এটা যেহেতু প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম, এই তিনটি হচ্ছে ম্যাক্সটার্ম, সুতরাং প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম তার মানে হচ্ছে আমাদের কি গেট লাগবে, একটি অ্যান্ড গেট হলেই চলবে। সুতরাং এই একটা হচ্ছে একটা অ্যান্ড গেট। এবং দেখতে পাচ্ছেন যে আমরা মাত্র একটি 3 ইনপুট অ্যান্ড গেট ইউজ করে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করে ফেললাম। 3 ইনপুট অ্যান্ড গেট। তো এই হচ্ছে আরেকটি ওয়ে একটি ফাংশনকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। এবং এটা হচ্ছে আপনি যখন একটি ফাংশন যখন আপনাকে দেওয়া হবে তখন ফাংশনটি নাম্বার অফ মিন টার্ম বা ম্যাক্স টার্ম থেকে আপনি বের করতে পারবেন যে সবচেয়ে কম সংখ্যক কানেকশন ইউজ করে কিভাবে করা যেতে পারে, কিভাবে এই ফাংশনটি ইমপ্লিমেন্ট করা যেতে পারে। যেমন এখানে সামেশন অফ মিন টার্ম এর ক্ষেত্রে 5টি মিন টার্ম নাম্বার রয়েছে, কিন্তু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের ক্ষেত্রে 3টি রয়েছে, সুতরাং আমরা 3টি ইউজ করেছি। যদি এটা উল্টো হতো, যেটা হচ্ছে যে সামেশন অফ মিন টার্মের ক্ষেত্রে মাত্র 3টি থাকতো, তাহলে সেটা ইউজ করতাম আমরা অন্যরকম একটি গেট, মানে হচ্ছে ন্যান্ড গেট ইউজ করতে হতো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিকোডার ইউজ করে কিভাবে ফাংশন ইমপ্লিমেন্ট করা সম্ভব। এরপর আমরা চলে যাই মাল্টিপ্লেক্সারে। তো মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার হচ্ছে এক ধরনের সুইচ যা অনেকগুলো ডাটা ইনপুট থেকে যে কোনো একটিকে পাস করে। সুতরাং মাল্টিপ্লেক্সারে সবসময় আউটপুট লাইন হবে একটি, ইনপুট লাইন অনেকগুলো হতে পারে। এবং মাল্টিপ্লেক্সারে দুই ধরনের ইনপুট রয়েছে। এক ধরনের ইনপুট হচ্ছে ডেটা ইনপুট, এক ধরনের ইনপুট হচ্ছে সিলেক্ট ইনপুট। তো সিলেক্ট ইনপুটগুলোর উপর বেস করে যে কোনো একটি ডাটা ইনপুটকে মাল্টিপ্লেক্সার পাস করতে দেয়। আর সেটস অফ মাল্টিপ্লেক্সার ইউজ করে আমরা অনেক সময় অনেকগুলো ইনপুট নাম্বার, মাল্টিবিট ইনপুট নাম্বার থেকে যে কোনো একটি ইনপুট নাম্বারকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এটার একটি মাল্টিপ্লেক্সারের গঠন কীরকম তা আমরা দেখি। এখানে একটি 2 ওয়ে মাল্টিপ্লেক্সার দেখতে পাচ্ছেন।
বাম পাশে হচ্ছে এটার অ্যাকচুয়াল ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল কানেকশনগুলো দেয়া আছে, আর ডান পাশে হচ্ছে এটার ব্লক ডায়াগ্রাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এস, এটা হচ্ছে আমাদের সিলেক্টর। n সংখ্যক সিলেক্টর যদি থাকে, তাহলে ইনপুট বিট, এই দুটো হচ্ছে ইনপুট, 2 টু দি পাওয়ার n সংখ্যক ডেটা ইনপুট থাকবে। আউটপুট সবসময় একটি 1 আউটপুট লাইন, এবং মাল্টিপ্লেক্সারটাকে বলা হবে 2 টু দি পাওয়ার n টু 1 মাল্টিপ্লেক্সার। তো এখানে এটি হচ্ছে 2 ওয়ে মাল্টিপ্লেক্সার, 2 ওয়ে মাল্টিপ্লেক্সার বা 2 টু 1 মাল্টিপ্লেক্সার। এখানে এটা কেন? কারণ হচ্ছে এখানে সিলেক্টর নাম্বার অফ সিলেক্টর হচ্ছে n হচ্ছে 1, n ইকুয়াল টু 1, তার মানে 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে গিয়ে ডাটা ইনপুট হচ্ছে দুইটি, w এবং x, এবং এই কারণে এটাকে 2 টু 1 বা 2 ওয়ে মাল্টিপ্লেক্সার বলা হচ্ছে। তো এটা আসলে কিভাবে সিলেক্ট করছে? s এর ভ্যালু যদি এখানে দেখতে পাচ্ছেন, s এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আউটপুট লাইন আউটপুট ইকুয়াল টু হবে w, s এর ভ্যালু যদি 1 হয় আউটপুট হবে x। তার মানে s হচ্ছে, এখানে সবকিছুই কিন্তু বাইনারি, সব ধরনের সিলেক্টর এবং ডেটা ইনপুট যাই হোক সবকিছুই হচ্ছে বাইনারি। সুতরাং একটি মাত্র সিলেক্টর যদি থাকে, সেটা আইদার 0 অথবা 1 যে কোনো একটা হইতে পারে। তো 0 যখন হবে, তখন প্রথম ডেটা ইনপুটটা যেটা হচ্ছে w, সেটা হচ্ছে সিলেক্টেড হবে, এবং এইটা পাস হয়ে যাবে, এইটা পাস হয়ে যাবে, এভাবে পাস হয়ে যাবে যখন s ইকুয়াল টু 0। যখন s ইকুয়াল টু 1, তখন এইটা পাস হয়ে যাবে, অন্য লাইনটা বন্ধ থাকবে s ইকুয়াল টু 1। এই কারণে এটা হচ্ছে একটা সুইচ। যেমন আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সুইচ কথা চিন্তা করি, সুইচটা আইদার এই কানেকশনকে ক্লোজ করে অথবা এই কানেকশনকে ক্লোজ করে, যে কোনো একটা, যেটাই ক্লোজ করুক, দুইটার একটা লাইন হচ্ছে গিয়ে পাস হয়, বাকিটা অফ থাকে। তো একই জিনিস এখানেও কাজ করতেছে, কিন্তু এটা ডিজিটালি বা লজিক ইউজ করে কাজ করছে। তো এটা কিভাবে ইন্টারনাল কানেকশনটা আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এস, এই সিলেক্টরটা হচ্ছে এস যখন 0, এস এর কানেকশনটা দেওয়া আছে একটি নট গেটের মাধ্যমে একটি অ্যান্ড গেটের ইনপুটে লাগানো, যেটা হচ্ছে ডাব্লিউ। তার মানে এস যখন 0, তখন এই পয়েন্টটাকে আমরা যদি ধরি এস প্রাইম, এটা হচ্ছে 1। তো এই এস প্রাইম পয়েন্টটা 1, এবং এই পয়েন্টটা তো এস ইকুয়াল টু 0। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ডাব্লিউ অ্যান্ড 1, তারপরে এই দুইটাই কিন্তু আউটপুট গিয়ে অর গেটে মিলিত হয়েছে, সুতরাং অর এক্স অ্যান্ড 0 ইকুয়াল টু আউট। তার মানে কি দেখতে পাচ্ছেন যে এক্স এর ভ্যালু যাই থাকুক না কেন, সেটা পাস হচ্ছে না, ডাব্লিউ এর ভ্যালু যাই থাকুক সেটা পাস হচ্ছে, এই কারণে আউট ইকুয়াল টু ডাব্লিউ। একইভাবে এস এর ভ্যালু যখন এস এর ভ্যালু যখন 1, তখন কি হচ্ছে, এই তখন হচ্ছে এই অংশটাকে 0 হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে এস প্রাইম হয়ে যাচ্ছে 0, এবং এটা তো 1ই থাকছে, তো সুতরাং তখন কি হয়ে যাচ্ছে, ডাব্লিউ অ্যান্ড 0 অর এক্স অ্যান্ড 1 ইকুয়াল টু আউট। সুতরাং আউট ইকুয়াল টু, এই ডাব্লিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আউট ইকুয়াল টু এক্স। তো এইভাবেই একটি মাল্টিপ্লেক্সার কাজ করে, কতগুলো অ্যান্ড এবং নট গেট ইউজ করে, এবং
অবশেষে এটা কানেক্টেড থাকে, সবগুলো আউটপুট কানেক্টেড থাকে একটি অর গেটের মাধ্যমে। তো এটা হচ্ছে 2 to 1 অর 2 ওয়ে মাল্টিপ্লেক্সার। একইভাবে একটি 4 ওয়ে মাল্টিপ্লেক্সার, তার মানে হচ্ছে 4 to 1 মাল্টিপ্লেক্সার। এখানে কানেকশন দেখতে পাচ্ছেন, দুইটি সিলেক্ট ইনপুট S1 এবং S0 এবং 4টি ডেটা ইনপুট W, X, Y, Z। এই 4টি ডাটা ইনপুটের যে কোনো একটি সিলেক্টেড হবে S1 এবং S0 এর ভ্যালুর উপর বেস করে। তার মানে হচ্ছে S1 S0 এটা যদি 0 0 হয় তাহলে সিলেক্টেড হবে W। দেখতে পাচ্ছেন এখানে 0 0, তার মানে হচ্ছে এই অ্যান্ড নট গেটের আউটপুটগুলো হবে 1 এবং শুধুমাত্র W এর সাথেই এই দুটি 1 কানেক্টেড, বাকি সব কিছু কিন্তু 0 হয়ে যাবে। সুতরাং এই Wটা পাস হবে। S1 S0 যখন 0 1 তখন কি হচ্ছে? তখন হচ্ছে এই X আউট ডেটা ইনপুট, তার মানে দ্বিতীয় নাম্বার S1 S0 যখন 1 0 তখন হচ্ছে Y পাস হবে, S1 S0 যখন 1 1 তখন Z পাস হবে। তো এটা হচ্ছে ইন্টারনাল মেকানিজম। এই ব্লক ডায়াগ্রামটা আবার এখানে দেখানো হচ্ছে দুটি সিলেক্টর ইনপুট এবং 4টি ডাটা ইনপুট। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ এ 4 ওয়ে মাল্টিপ্লেক্সার বা 4 to 1 মাল্টিপ্লেক্সার। এখন আমরা আগের স্লাইডে 2 ওয়ে মাল্টিপ্লেক্সার দেখেছি, এখন 3টি 2 ওয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করেও কিন্তু একটি 4 ওয়ে মাল্টিপ্লেক্সার তৈরি করা যায়। এখানে এটাই দেখতে পাচ্ছেন যে প্রথমে 2টি মাল্টিপ্লেক্সার আমরা কানেক্ট করেছি এবং 2টি মাল্টিপ্লেক্সারের 2টি 2 ওয়ে মাল্টিপ্লেক্সারের সিলেক্টর হচ্ছে একই S0 হচ্ছে প্রথম 2টি সিলেক্টর। তো S0 এর ভ্যালুর উপর বেস করে either W, Y or X, Z যে কোনো একটা সিলেক্টর হবে। যখন S0 ভ্যালু 0 তখন W এবং Y দুইটাই সিলেক্টেড হবে। যখন S0 ভ্যালু 1 তখন X অথবা Z, X এবং Z দুইটাই সিলেক্টেড হবে। এখন W, Y এই দুইটার মধ্যে কোনটা আমি সিলেক্ট করব সেটা আবার নির্ধারণ করতেছে হচ্ছে এই S1 সিলেক্টর পরের, কারণ দেখতে পাচ্ছেন যে প্রথম দুইটি 2 ওয়ে মাল্টিপ্লেক্সারের আউটপুট গিয়ে মিশেছে হচ্ছে তৃতীয় একটি মাল্টিপ্লেক্সারের ইনপুটে। তো সুতরাং প্রথম যখন আমরা ধরেন S0 যদি 0 হয় তার মানে এইটা অথবা এইটা, এবং তার মানে হচ্ছে W এবং Y দুইটাই আমাদের পাস হওয়ার সুযোগ রয়েছে। তারপরে S1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে প্রথম 2 ওয়ে মাল্টিপ্লেক্সারটিকে আমরা সিলেক্ট করছি, তার মানে W পাস হবে। S1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে এইটা, তার মানে হচ্ছে দ্বিতীয় মাল্টিপ্লেক্সার মানে Y পাস হবে। এই একই কাজ কিন্তু 4 ওয়ে মাল্টিপ্লেক্সারও হচ্ছিল। তো এইটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে আর কি। একইভাবে X এবং Z এর মধ্যে সিলেক্ট করতেছে হচ্ছে S1 এর ভ্যালু, যদি S1 এর ভ্যালু 0 হয় তাহলে X, S1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে Z পাস হচ্ছে। এইখানে আরেকটি কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখানো হচ্ছে 4টি 3 বিটের নাম্বারের মধ্যে সিলেক্ট করা হচ্ছে। এখানে প্রত্যেকটা ডেটা ইনপুট হচ্ছে 3 বিট করে, 3 বিট নাম্বার। তো 3 বিট নাম্বারগুলো হচ্ছে W0, W1, W2, X0, X1, X2, Y0, Y1, Y2, Z0, Z1, Z2।
এই হচ্ছে চারটি 3 বিট নাম্বার। তো এই 3 বিট নাম্বারের মধ্যে আমরা সিলেক্ট করতে যাচ্ছি, তো আমাদের হচ্ছে কম্বিনেশনটা এখানে দেখানো হচ্ছে। এখানে প্রত্যেকটাকে আপনারা একটা করে মাল্টিপ্লেক্সার ধরতে পারেন এবং প্রথমে একটি ডিকোডার এখানে দেখানো হচ্ছে। একটি ডিকোডার, এই দুইটি সিলেক্টর ইনপুটেরকে আমরা কানেক্ট করতেছি একটি ডিকোডারের সাথে। তো এই ডিকোডারটা হচ্ছে 2 to 4 ডিকোডার। এখানে একটা 2 to 4 ডিকোডার। ডিকোডারের মাধ্যমে আমরা হচ্ছে ওই মাল্টিপ্লেক্সারের মতো করে এখানে প্রত্যেকটিকে কানেক্ট করা আছে, যাতে বেসড অন দ্য সিলেক্টর ইনপুটস আমরা এই 3 বিট নাম্বারের মধ্যে যে কোনো একটিকে অ্যাট এ টাইম সিলেক্ট করতে পারি। তো এখানে ধরুন S1 S0 ভ্যালু যদি 0 0 হয় তাহলে W0 W1 এবং W2 সিলেক্টেড হবে, এই 3 বিট পাস হবে। S1 S0 ভ্যালু যদি 0 1 হয় তাহলে X0 X1 এবং X2 পাস হবে। এই একইভাবে পরবর্তীগুলো কাজ করবে। তো এখন আমরা রো পেয়ারিং মেথড দেখব। তার আগে রো পেয়ারিং মেথডেরই ছোট একটি ভার্সন এখানে বই থেকে দেখানো হচ্ছে। এখানে দেখুন আমাদের একটি ট্রুথ টেবল আছে বাম পাশে। এটা হচ্ছে একটা ট্রুথ টেবল। ফাংশনটা এখানে ট্রুথ টেবলের আকারে দেখানো হচ্ছে। ফাংশনটা আমি এখানে যদি সামেশন অফ মিন টার্ম আকারে যদি প্রকাশ করতে চান সেটাও করতে পারেন। সামেশন অফ মিন টার্ম নাম্বার সেটা হচ্ছে 0 1 2 5 0 1 2 5। তো এখানে দেখতে পাচ্ছেন 0 1 2 এবং অন্য 3 4 এবং 6 7 এগুলো হচ্ছে 0। তো এই ফাংশনটাকে আমরা ট্রুথ টেবলে দেখাচ্ছি। তো আমাদের এখানে রয়েছে একটি 8 ওয়ে মাল্টিপ্লেক্সার। এটা হচ্ছে 3টি সিলেক্টর ইনপুট এবং 8টি ডেটা ইনপুট। তো আমাদের এই ফাংশন অফ এবিসি, এই এবিসি 3টি ভ্যারিয়েবলকে আমরা ইনপুট হিসেবে এই সিলেক্টরের সাথে কানেক্ট করব এবং প্রত্যেকটি ডাটা ইনপুটের এখানে আমরা 1 অথবা 0 ফাংশনের ট্রুথ টেবল অনুযায়ী 1 অথবা 0 ইউজ করব। তাহলে হচ্ছে আমাদের এই ফাংশনটা একটি 8 ওয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করে ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। আগে আমরা যেরকম দেখেছি ডিকোডার ইউজ করে একটি ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়, এটা হচ্ছে আরেকটি ওয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করে একটি ফাংশন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাটা ইনপুটে 1 অথবা 0, এটা একটু ওয়েস্ট অফ ইনপুট লাইনস মনে হচ্ছে, তাই না? এখানে আমাদের একটি 8 ওয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করতে হচ্ছে। এটাকে আসলে আমরা কমিয়ে ছোট করে আমরা একটি 4 ওয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করেও ইমপ্লিমেন্ট করতে পারি। এটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে নিচের এক্সাম্পলে। এখানে দেখতে পাচ্ছেন একটি 4 ওয়ে মাল্টিপ্লেক্সার, তার মানে হচ্ছে দুইটি সিলেক্টর ইনপুট এবং 4টি ডেটা ইনপুট। তো অ্যাকচুয়ালি এখানে যেটা করা হয়েছে যে দুইটি সিলেক্টর, দুইটি ভ্যারিয়েবল এবিসি এর মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট দুইটি ভ্যারিয়েবল 2 বিট। এখানে এবিসি যেহেতু এবিসি তার মানে হচ্ছে এই দুইটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, সি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখানে মোস্ট সিগনিফিক্যান্ট 2 বিটকে আমরা ট্রুথ টেবলের ইনপুট কলাম হিসেবে ধরলাম
ফাংশনটাকে আমরা দুটি কলামে ভাগ করেছি এখানে, সি ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু 1, এবং ফাংশনটার ভ্যালুগুলোকে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন 0 0 এ বি ভ্যালু যদি 0 0 হয়, তাহলে সি ইকুয়াল টু 0 যদি 1 হয়, সি ইকুয়াল টু 1 যদি 1 হয়, তার মানে দুইটার ক্ষেত্রে 1, সুতরাং ফাংশনের ভ্যালুটা আমরা 1 দিচ্ছি। এখানে এ বি এর ভ্যালু যদি 0 1 হয়, সি ইকুয়াল টু 0 হচ্ছে 1, এখানে সি ইকুয়াল টু 0 মানে হচ্ছে, এখানে দেখুন এই আগে ট্রুথ টেবলটিতে 0 1 0 1 0 1 0 1, এই পেয়ার অফ রোজকেই আমরা এখানে ভাগ করে দুইটি কলাম তৈরি করে ফেলেছি, দুইটি সাব কলাম। প্রথম রো পেয়ার অফ রোজগুলোর প্রথম রোটা হচ্ছে সি ইকুয়াল টু 0, দ্বিতীয় রোটা হচ্ছে সি ইকুয়াল টু 1, এভাবেই হচ্ছে প্রত্যেকটার জন্য। এই পাশের অংশটুকু দেখুন 0 0, কিন্তু সবসময় 0 0 0 1 1 0 1 1, তো এটাকেই হচ্ছে এইভাবে দেখানো হয়েছে। এটাই হচ্ছে রো পেয়ারিং মেথড। আমি আরেকটি সহজ ওয়েতে করার পদ্ধতি দেখাবো পরের স্লাইডে। তো এখানে হচ্ছে বইয়ের এক্সাম্পলটা কি আমরা একটু দেখছি। তো 0 1 তখন সি ইকুয়াল টু 0 হচ্ছে 1, সি ইকুয়াল টু 1 হচ্ছে 0, তার মানে কি সি ইকুয়াল টু 0 হচ্ছে 1, সি ইকুয়াল টু 1 হচ্ছে 0, তার মানে রিলেশনশিপটি হচ্ছে কমপ্লিমেন্টেড রিলেশনশিপ। তো এই জন্য এটা হচ্ছে সি প্রাইম, মানে সি যদি 0 হয় তাহলে এফ এর ভ্যালু হবে 1, সি যদি 1 হয় তাহলে এফ এর ভ্যালু হবে 0। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সি কে এখন আমাদের ডাটা ইনপুটের লাইনে নিয়ে আসা, যদি সি এর উপর ডিপেন্ড করে ফাংশনের ভ্যালুটি, যদি না ডিপেন্ড করে, যদি 1 অথবা 0 হয় তাহলে 1 অথবা 0 আমরা যেটাই বসাই। থার্ড 1 0 এর ক্ষেত্রে সি ইকুয়াল টু 0 হচ্ছে 0, সি ইকুয়াল টু 1 হচ্ছে 1, তার মানে সি এর ভ্যালুকে ফলো করছে, সুতরাং এটা সি। এবং ফোর্থ 1 1 এর জন্য হচ্ছে সি ইকুয়াল টু 0 এর জন্য 0, সি ইকুয়াল টু 1 এর জন্য 0, সুতরাং এফ এর ভ্যালু 0। এইভাবেই এটা হচ্ছে ডেটা ইনপুটে আমরা বসিয়ে। তো এটাকে আমরা একটি সিস্টেমেটিক পদ্ধতিতে আমরা দেখব এখন। আমি আপনাকে একটি আসুন আমরা একটি বড় এক্সাম্পল দেখি। একটি ট্রুথ টেবল এখন আমরা দেখব। এটা হচ্ছে এখন ধরুন আমাদের একটি ফাংশন আছে x y, আমাদের ফাংশনটি অ্যাকচুয়ালি 4টি ভেরিয়েবল, সুতরাং আমার শুরু করতে হবে w থেকে। w x y z, ফাংশনটি ধরুন র্যান্ডম একটি ফাংশন, 0 2 3 5 7 9 15 পর্যন্ত হবে, যেহেতু 4টি ভেরিয়েবল, 11 12 15, এটা ধরুন ফাংশনটি। তো ফাংশনটিকে আমরা প্রথমে যেটা করব, ট্রুথ টেবল আকারে প্রকাশ করব। রো পেয়ারিং মেথডের প্রথম স্টেপ হচ্ছে ট্রুথ টেবল, w x y z, এবং ফাংশনটা হচ্ছে f। তো এখানে আমাকে পুরো সম্পূর্ণটা আগে লিখতে হবে। ষোলোটা রো,
এজন্য আমাদের একটু কষ্ট করে পুরোটা তৈরি করা লাগলো। এখন আমরা হচ্ছে ফাংশনটার অনুযায়ী 1 অথবা 0 বসাবো। এখানে দেখুন প্রথমটা হচ্ছে 0, 0 এর জন্য হচ্ছে 0 এখানে ফাংশনে ইনক্লুডেড, সুতরাং আমাকে 1 দিতে হবে। 1 নেই, সুতরাং 0। 2 আছে, 1। 3 আছে, 1। 4 নেই, 0। 5 আছে, 1। 6 নেই, 0। 7 আছে, 1। 8 নেই, 0। 9 আছে, 1। 10 নেই, 0। 11 আছে, 1। 12 আছে, 1। 13 নেই, 0। 14 নেই, 0। 15 আছে, 1। তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবল ফাংশনটা। এটা হচ্ছে প্রথম স্টেপ। এরপরের স্টেপ হচ্ছে পেয়ার অফ রোজকে আলাদা করে ফেলা। এভাবে মানে হচ্ছে যতগুলো রোয়ে রয়েছে সবগুলোকে পেয়ার অফ রোজ হিসেবে জোড়ায় জোড়ায় ভাগ করে, টোটাল 16টি রো ছিল, এখন আমাদের 8 পেয়ার অফ রোজ আমরা বের করে ফেলব। এটা হচ্ছে, এবং এটা তারপরের স্টেপ হচ্ছে শেষের যে ইনপুট কলাম, এখানে আমি একটু ক্লোজলি লিখেছি। লাস্ট বিট, ইনপুট ভ্যারিয়েবলগুলোর মধ্যে লাস্ট বিটকে আমরা আইসোলেট করে ফেলবো। তার মানে এখানে হচ্ছে জি কলামটাকে, কারণ এটাকে আমাদের ইউজ করতে হবে। তো এটাকে আমরা আইসোলেট করে ফেললাম। এরপর আমরা যেটা করব, এফকে এখন এফ এর সাথে জি এর সম্পর্ক বের করব। এখানে সম্পর্ক কি হবে? এই পেয়ার অফ, প্রত্যেকটি পেয়ার অফ রো এর জন্য আমরা হচ্ছে একটি সম্পর্ক বের করব। এখানে দেখুন জি এর ভ্যালু হচ্ছে 0, 1। এফ এর ভ্যালু হচ্ছে 1, 0। কমপ্লিমেন্টারি রিলেশনশিপ, সুতরাং এই দুটো থেকে আমাদের এফ সম্পর্কে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে জি প্রাইম। এর পরের রো এর ক্ষেত্রে, পেয়ার অফ রো এর ক্ষেত্রে 0, 1, এফ এর ভ্যালু হচ্ছে 1 এবং 1। দেখতে পাচ্ছেন যে এফ এর ভ্যালু সবসময় 1, সুতরাং কখনোই জি এর উপর ডিপেন্ড করছে না এই দুইটি রো এর ক্ষেত্রে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1। একইভাবে পরেরটি দেখেন, জি এর ভ্যালু যদি 0 থাকে, এফ এর ভ্যালু 0, জি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এফ এর ভ্যালু 1, সুতরাং এটা হচ্ছে এফ জি কে ফলো করছে, সুতরাং এটা হচ্ছে জি। পরেরটাও একই, 0, 1, 0, 1, সুতরাং জি। 0, 1, 0, 1, সুতরাং জি। 0, 1, 0, 1, সুতরাং জি। 0, 1, 1, 0, সুতরাং জি প্রাইম। কেন? এফ এর জি এর ভ্যালু যখন 0, এফ এর ভ্যালু 1, জি এর ভ্যালু যখন 1, এফ এর ভ্যালু 0, সুতরাং কমপ্লিমেন্টারি জি প্রাইম। জি এর ভ্যালু যখন 0, 1, 0, তখন এফ এর ভ্যালু 0, সুতরাং জি। তো এই হচ্ছে আমাদের 8টি ডেটা ইনপুট আমরা পেয়ে গেলাম এখানে। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পেয়ার অফ রো এর ক্ষেত্রে WXY এর ভ্যালু কিন্তু একই, 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1, 1, 0, 1, 0, 1, 1, 1। ঠিক আছে, তো এখন আমাদের যদি একটি 8-way মাল্টিপ্লেক্সার থাকে, এটা কিন্তু একটি 4 ভেরিয়েবলের ফাংশন, সুতরাং আমাদের একটি 16-way মাল্টিপ্লেক্সার দরকার ছিল, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি একটি 8-way মাল্টিপ্লেক্সার। সুতরাং আমরা 8-way মাল্টিপ্লেক্সার এখানে WXY দিয়ে দিব সিলেক্টরগুলোর জন্য। এবং আমাদের ডেটা ইনপুট থাকবে 8টি।
ডেটা আউটপুট থাকবে একটি, যেটা হবে ফাংশন। ডাটা ইনপুট 8টি ডাটা ইনপুটে আমরা হচ্ছে এই যে রিলেশনশিপগুলো বের করলাম, এই রিলেশনশিপগুলো এখন আমরা বসিয়ে দেবো। জি প্রাইম 1 জি 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 প্রাইম জি। এই আমাদের এই টু এ মাল্টিপ্লেক্সার ইউজ করে ফাংশনটির ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। এটাকে হচ্ছে বলা হয় রো পেয়ারিং। এখন আমরা দেখব গেট অ্যারে সম্পর্কে। এদেরকে প্রোগ্রামেবল লজিক ডিভাইস বা ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে বা এফপিজিও বলা হয়। এটার মূল প্রিন্সিপাল হচ্ছে অ্যান্ড বা অর গেট আমাদের বেশি ইউজ হয় যে কোনো সিস্টেম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, এবং এদের অ্যারে ইউজ করে আমরা খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন ধরনের সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন। যেমন আপনারা যদি খেয়াল করেন ডিকোডার এবং মাল্টিপ্লেক্সারের ইন্টারনাল কানেকশনগুলো যদি খেয়াল করেন, আমরা কি দেখেছি? আমরা দেখেছি প্রথমে বেশ কিছু অ্যান্ড গেট কানেক্টেড থাকে এবং তাদেরকে সবশেষে কিছু অর গেট দিয়ে কানেক্ট করা হয়। তো আমরা খুব ছোট পরিসরে সেটা দেখেছি। গেট অ্যারের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে এটাকে আমরা অনেক বড় স্কেলে চিন্তা করতে পারি, মানে অনেকগুলো অ্যান্ড গেট কানেক্টেড এবং অনেকগুলো অর গেট কানেক্টেড। আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। এটা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গেট অ্যারের বেসিক স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইগুলো হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে ইনপুট ভ্যারিয়েবলগুলোকে এইখানে আমরা বসাবো। এখানে যেমন ধরুন এ বি সি, এবং প্রত্যেকটি ইনপুট থেকে দুটি কানেকশন বের হয়েছে। একটি হচ্ছে আনকমপ্লিমেন্টেড কানেকশন, একটি হচ্ছে কমপ্লিমেন্টেড, একটি নট গেটের মাধ্যমে প্রত্যেকটির জন্য। তার মানে এ এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম, এবং প্রত্যেকটিকেই একটি অ্যান্ড গেটের সাথে কানেক্ট করা হচ্ছে এবং এটার একটি অ্যারে। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যারে, যেটাকে বলা হয় অ্যান্ড অ্যারে। তো এই অ্যান্ড অ্যারেগুলো বিভিন্নভাবে কানেক্টেড। এখানে ডটেড লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কানেকশনগুলো ওপেন। এখানে যে কোনোভাবে কানেক্ট করে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট টার্ম আমরা পেতে পারি। এগুলো সবগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট টার্ম আমাদের এবিসিকে কানেক্ট করে। এটা যদি সবগুলো ভ্যারিয়েবলে যদি কানেক্টেড থাকে তাহলে এটা হবে একটি মিন টার্ম। সবগুলো ভ্যারিয়েবল যদি কানেক্টেড না থাকে তাহলে এটা হবে একটি নর্মাল প্রোডাক্ট টার্ম। তারপর সেই আউটপুটগুলোকে আমরা আবার কানেক্ট করব। এখানে এই কানেকশনগুলো আবার ডটেড দেখাচ্ছে, তার মানে ওপেন। এই বিভিন্ন অর গেটের, তার মানে হচ্ছে এখানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর অ্যারে, এই পরের অ্যারেটাকে বলা হয় অর অ্যারে। তো এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার একটি গেট অ্যারে। তো আমরা মেইনলি এখানে একটি এক্সাম্পল দেখানো হচ্ছে কিছু ফাংশনের। আপনারা দেখতে পাচ্ছেন যে এফ, জি এবং এইচ এই তিনটি ফাংশন সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশনের মাধ্যমে ফাংশনগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই প্রত্যেকটি ফাংশনকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই অ্যান্ড এবং অর অ্যারেগুলোর মাধ্যমে। যেমন দেখুন এখানে এফ এর এফ হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তো প্রথম অ্যান্ড গেটটিতে এ প্রাইম এবং বি প্রাইমকে শুধু কানেক্ট করা হয়েছে, বাকি অংশগুলোকে কিন্তু ডটেড, তার মানে ওপেন। তো এই এ প্রাইম বি প্রাইম এইচ তেও রয়েছে, সুতরাং এই দুইটার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এফ এর পরবর্তী প্রোডাক্ট টার্মটা হচ্ছে এবিসি, পরের অ্যান্ড গেটে এবিসি। তো এই দুটি কে পরে কানেক্ট করা হয়েছে এই অর গেটের মাধ্যমে, সুতরাং আমরা এফ পাচ্ছি এখানে।
তো তিন ধরনের গেট অ্যারে বা কম্বিনেশনাল লজিক অ্যারে আমরা নর্মালি দেখতে পাই বা নর্মালি ইউজ হয়। প্রথমটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে, যেখানে আপনার ইউজাররা বোথ অ্যান্ড এবং অর অ্যারে কানেকশনগুলোকে স্পেসিফাই করে দিতে পারে। এখানে এই আগের যে এক্সাম্পলটা দেখলেন, এটা হচ্ছে আসলে একটি পিএলএ বা প্রোগ্রামেবল লজিক অ্যারের এক্সাম্পল। পরবর্তী টাইপটি হচ্ছে রিড অনলি মেমোরি, যেখানে অ্যান্ড অ্যারেটা হচ্ছে ফিক্সড, একটি ডিকোডারের মতো, যেখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n অ্যান্ড গেট থাকবে n সংখ্যক ইনপুটের জন্য। তার মানে হচ্ছে প্রত্যেকটি যদি n সংখ্যক ইনপুট থাকে, 2 টু দি পাওয়ার n সংখ্যক মিন টার্ম আমরা পাবো ওই অ্যান্ড অ্যারেটা থেকে। এবং ইউজার শুধুমাত্র স্পেসিফাই করতে পারবে অর অ্যারের কানেকশন। তার মানে হচ্ছে এই অংশটাকে ফিক্স, এই অংশটা ফিক্স, এই অংশটা ফিক্স, এই অংশটাকে আমরা স্পেসিফাই করতে পারবো। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। তার মানে হচ্ছে আপনার যদি ফাংশনটি একটি সামেশন অফ মিন টার্ম নাম্বার হিসেবে যদি প্রকাশ করা থাকে, তাহলে রিড অনলি মেমোরি দিয়ে ইমপ্লিমেন্ট করাটা সহজ। পরবর্তী থার্ড টাইপের যে কম্বিনেশন লজিক অ্যারে রয়েছে, এটাকে বলা হয় পিএএল। সেটা হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। এখানে কানেকশন টু দ্য অর গেট আর ফিক্সড। তার মানে হচ্ছে একটি ফিক্সড নাম্বার অফ ইনপুট অর গেটটাতে যাবে, বাকি অ্যান্ড গেটের ইনপুটগুলোকে ইউজার স্পেসিফাই করে দিতে হবে। এটা বেশি ইউজফুল যখন হচ্ছে ফাংশনটিকে সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন হিসেবে আপনার রিপ্রেজেন্ট করা হয়। এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন হিসেবে। সুতরাং এখানে কানেকশনগুলো ফিক্স করা থাকবে। তার মানে ধরেন 2টা বা 3টা অ্যান্ড গেটকে গ্রুপ করে একটি অর গেটের সাথে কানেক্ট করা হবে। তো আপনার অ্যান্ড গেটের কানেকশনগুলোকে আপনার ফিক্স করে দিতে পারবেন, যাতে প্রত্যেকটা অ্যান্ড গেট এক একটি প্রোডাক্ট টার্ম হিসেবে কাজ করে। তো আমরা এখানে এক্সাম্পল দেখি রিড অনলি মেমোরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড গেটের কানেকশনগুলো ফিক্সড। তার মানে প্রত্যেকটি লাইন এখানে একটি অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইন হচ্ছে একটি মিন টার্ম হিসেবে কাজ করেছে। মিন টার্ম নাম্বার এখানে শো করা হচ্ছে এখানে। এবং অর গেট প্রত্যেকটি ভার্টিক্যাল লাইন হচ্ছে আপনার অর গেট, প্রত্যেকটি হরাইজন্টাল লাইন হচ্ছে আপনার অ্যান্ড গেট হিসেবে কাজ করছে, এবং প্রত্যেকটি ভার্টিক্যাল লাইন, লম্বালম্বি লাইন হচ্ছে আপনার অর গেট হিসেবে কাজ করছে। এবং এই সার্কেলগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ইউজার স্পেসিফাইড কানেকশন। তো বিভিন্ন মিন টার্মকে আমরা যুক্ত করে ডাব্লিউ, এক্স এবং ওয়াই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছি এখানে। তো এটা হচ্ছে রিড অনলি মেমোরি। আর এখানে একইভাবে এটা হচ্ছে একটি পিএএল বা প্রোগ্রামেবল অ্যারে লজিকের উদাহরণ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অর গেটের কানেকশনগুলো এখানে ফিক্সড। তো আপনার ধরুন আমাদের একটি ফাংশন রয়েছে এফ এ বি সি। এখানে ফাংশনটি ধরুন এরকম এ বি প্রাইম অর বি প্রাইম সি অর এ বি সি প্রাইম। ধরুন এটা হচ্ছে আমাদের ফাংশন। তো এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব? এখানে আমরা প্রথমে উপরে এ বি সি লিখে দিব। তারপরে এখন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট টার্মকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এখানে প্রত্যেকটি অ্যান্ড গেটের মাধ্যমে। তো এখানে দেখুন প্রথমটা হচ্ছে এ বি প্রাইম। সুতরাং আমাদের এটা হচ্ছে এ, আমরা এটা কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে বি প্রাইম হচ্ছে এটা। এরপর এটা হচ্ছে বি প্রাইম সি, আবার এখানে বি প্রাইম এবং সি
এবং পরেরটা হচ্ছে এ বি প্রাইম, এ বি সি প্রাইম, তারপর হচ্ছে এ এবং বি এবং সি প্রাইম। তো এই আমাদের কানেকশনগুলো হয়ে গেল। পরের লাস্ট যে 4 নাম্বার যে অ্যান্ড গেটের কানেকশনটা, সেটাকে আমরা ওপেন রাখলে কোনো সমস্যা নেই, এবং এখানে আমাদের এফ। তো এই হয়ে গেল আমাদের কানেকশন। মাত্র 6টি কানেকশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করে ফেললাম প্রোগ্রামেবল অ্যারে লজিকের মাধ্যমে। তো আমরা দেখতে পেলাম কিভাবে গেটের মাধ্যমে বিভিন্ন গেটের সম্পর্কে আমরা দেখতে পারলাম, এবং বিভিন্ন গেটের মাধ্যমে আমরা কিভাবে কিছু ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি, বোথ সামেশন অফ মিন টার্ম এবং সামেশন অফ প্রোডাক্ট টার্ম রিপ্রেজেন্টেশনে যদি থাকে। তো এইটার সাথেই আমাদের লেকচার 9 শেষ করছি, এবং আমাদের চ্যাপ্টার 5 ওইখানে শেষ হচ্ছে। আমরা পরবর্তীতে সিকোয়েন্সিয়াল সিস্টেম সম্পর্কে দেখব নতুন চ্যাপ্টার, যখন নতুন চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ।